দেশ পরিচালনায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের কেউ ফৌজদারি অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কাল স্পিকার ইসি বৈঠক। তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত হবে রূপরেখা। সংবিধান অনুযায়ী নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। শাপলা চত্বর হত্যাযোগে হাসিনা, আজিজ, বেনজির সহ আসামি ৪১ হেভিওয়েট। পরবর্তী শুনানি ১৬ আগস্ট। পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা। এবং আগামী সপ্তাহে সহনীয় হবে গ্যাস সংকট, জানালেন প্রতিমন্ত্রী। চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হাসান। দেশ পরিচালনার মাধ্যমে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের কেউ ফৌজদারি অপরাধ করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও উল্লেখ করেন মাহমুদুর রহমান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকতাকে চাটুকার বৃত্তিতে পরিণত করা হয়েছিল। প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। যেই গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই সেই গণমাধ্যম আবার মুক্ত হওয়া শুরু করেছে এবং আমি মনে করি যে এখনো গণমাধ্যম মুক্তই আছে এবং সেদিক দিয়ে আমরা ইতিবাচকভাবেই দেখছি। বর্তমান সরকারের আমলে গণমাধ্যম ভালো মুক্ত রয়েছে উল্লেখ করে প্রেস কাউন্সিল সঠিকভাবে গঠন সহ প্রেস ট্রাস্টকে পুনর্জীবন করার কথা বলেন মাহমুদুর রহমান। প্রেস ট্রাস্টটাকে পুনর্জীবনের জন্য, যার মাধ্যমে ফ্যাসিস্ট সরকার 4টা পত্রিকা বন্ধ করে দিয়েছিল, টাইমস, বাংলা ট্রাস্ট যেটা ছিল, এটাকে পুনরুজ্জীবন করতে আমরা বলেছি। মিডিয়া কমিশনটা খুব দ্রুত আমরা করবার জন্য অনুরোধ জানিয়েছি। তো সুতরাং সব মিলে আমরা মনে করি এটাই প্রথম আমাদের আজকে সভা হলো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তিনি এখন থেকে নিয়মিত করবেন বলেছেন এবং তিনি বলেছেন, মোটামুটি বলেছেন যে প্রতি 4 মাসে একবার তিনি হয়তো সম্পাদকদের সাথে বসবেন। এদিকে সকালে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংশ্লিষ্টরা। এ বিষয়ে তারা মতামত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কাল 11টায় সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন। সকালে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। সংসদ সচিবকে পাঠানো ইসি সচিবের এক চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর 5 ধারার বিধান অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। বিকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব।
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেয়া হবে সে বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে। সকালে রংপুর মহানগরীর টার্মিনাল এলাকায় বিভাগীয় বিআরডিবি কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের শেষ অথবা 2027 সালের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে 2টি অভিযোগ আনা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মুদাসসির আলীর প্রতিবেদন। 2013 সালে বেশ কয়েকটি দাবি নিয়ে 5 ও 6 মে ঢাকার মতিঝিলে সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। ওই সমাবেশ দমন করতে তৎকালীন আওয়ামী সরকারের নির্দেশে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। পরে এ ঘটনায় 58 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা সর্বমোট 61 জন শহীদের তালিকা আমরা শনাক্ত করতে পেরেছিলাম, তবে তার মধ্যে 58 জনের আমরা নাম ঠিকানা পেয়েছিলাম। আওয়ামী সরকার পতন হলে এ নিয়ে ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর অবশেষে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 16 আগস্ট দিন ধার্য করেন। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের হাজিরের নির্দেশ ও পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালে আসেন হেফাজতে ইসলামের সংগঠনের প্রতিনিধিরা। এই মামলায় মোট আসামি 41 জন, যার মধ্যে এই মামলাসহ অন্য মামলা মিলিয়ে 10 জন গ্রেপ্তার রয়েছেন। হাসিনা সহ 31 জন রয়েছেন পলাতক। আসামিদের বিরুদ্ধে 2টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। 2টি ঘটনার উপর আমরা চার্জ দিয়েছি। একটি হচ্ছে যে শাপলা চত্বরে 5 তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে 32 জন শহীদ হয়েছে এবং পরের দিন যেটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেখানে আরও 20 জন মানুষকে একত্রে শহীদ করা হলো, সেটাও একটা জেনোসাইড ছিল। এই হত্যাযজ্ঞের পেছনে প্রধান যারা ছিলেন তাদের বিষয় তুলে ধরেন তিনি। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। কেন গণহত্যা হিসেবে একে বিবেচনা করা হচ্ছে তার ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। আওয়ামী শাসন আমলে এই হত্যাযজ্ঞের বিচার তো দূরের কথা, সুষ্ঠু তদন্তও হয়নি। সে সময়ে যেসব গণমাধ্যমের ব্যক্তিত্বরা গণহত্যার সহায়কের ভূমিকা রেখেছেন তাদেরকেও আসামি করা হয়েছে বলে জানান আমিনুল ইসলাম। তাদেরকেও বিচারের সম্মুখীন করা হয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। হামে গেল 24 ঘন্টায় দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে 1105 জন। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 825 জনে। এই সময়ে সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,07,654 জন শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1,03,467 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহসায় গ্যাসের সংকট কাটছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
অনিন্দ ইসলাম। তবে আগামী সপ্তাহের মধ্যে সংকট কিছুটা কমবে বলে আশা জানান তিনি। এ নিয়ে দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, একটি FSRU এ কারিগরি ত্রুটি দেখা দেয়ায় এখন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে সংকট দেখা দিয়েছে গৃহস্থালী থেকে শুরু করে সব জায়গায়। সরকার কাজ করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। খুব শিগগিরই ত্রুটি মেরামত সম্ভব হবে বলেও জানান প্রতিমন্ত্রী। দীর্ঘ সময় যাবৎ যদি আপনি পরিকল্পনা মাফিক যদি জ্বালানি খাতে কাজ না করা যায়, তাহলে এরকম একটি সংকট যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। আফসোস যে এর আগে যে সরকারগুলো প্রায় 1.5 যুগ সময় যেভাবেই তারা নির্বাচিত হোক না কেন, অর্থাৎ তারা দিনের ভোট রাতে কেটেই হোক, বিনা ভোটেই হোক, জোর করে ক্ষমতায় হোক, সরকার পরিচালনার দায়িত্বে তারা ছিলেন প্রায় 1.5 যুগ। কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র তারা না খুঁজে তাৎক্ষণিক সমাধান সূত্র খুঁজেছেন, কিংবা এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকবার কারণে কিন্তু আজকের এই পর্যায়ে এসে আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে চাচ্ছি। চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক জোনে শেষ পর্যন্ত $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে ও শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। আর চীন একসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগে অংশীদার ও বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে আনোয়ারার বেলচুরা এলাকায় বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। This industrial zone will bring opportunities, skills and prosperity directly to your doorstep. Today's groundbreaking is not just the start of construction. It is the founding of lasting economic bridge between Bangladesh and China. এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এখানে $500 মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সবকিছু নেই, এখানে টোটাল $1 বিলিয়ন উপর ইনভেস্টমেন্ট হবে। এবারে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। কোটা সংস্কার আন্দোলন দমনে 2024 সালের 18 জুলাই থেকে নৃশংসতার চূড়ান্ত অধ্যায়ে পা রাখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। 16 জুলাই থেকে শুরু হওয়া ছাত্র হত্যা দমন পীড়নের ধারাবাহিকতায় 27 জুলাই ডিবি হেফাজতে নেওয়া হয় নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতাকে। এদিন টানা 5 দিন সারা দেশে ইন্টারনেট শাটডাউনের পর 28 জুলাই থেকে তা চালুর ঘোষণা দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 27 জুলাই নিয়ে MR আসাদের বিশেষ প্রতিবেদন। 24-এর 18 জুলাই থেকে সারা দেশে ছাত্র হত্যা ও ব্যাপক ধরপাকড়ের জেরে গণবিক্ষোভের মুখে পড়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। মানুষের দাবি আদায়ে সংগ্রাম বন্ধ করতে ইন্টারনেট শাটডাউন করা হয়। 27 জুলাই ইন্টারনেট চালুর ঘোষণা দিলেও হুমকি বন্ধ করেনি হাসিনা সরকার। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুঁশিয়ার করে দিতে চাই। এ সময় জারি করা হয় সান্ধ্য আইন। কারফিউর আড়ালে আইনশৃঙ্খলা বাহিনী ব্লক রেডের মাধ্যমে শুরু করে গণগ্রেফতার। থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে, সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে, এখন আবার রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হচ্ছে। 27 জুলাই আটক করা হয় আন্দোলনের আলোচিত মুখ নাহিদ ইসলাম সহ 5 নেতাকে। ডিবি হেফাজতে তাদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ, দেয়া হয় আন্দোলন বন্ধের চাপ। এরপরও থেমে থাকেনি বাংলার আপামর জনতার প্রতিরোধ। ফ্যাসিস্ট জুলুমের বিরুদ্ধে মুখ খুলতে থাকেন সর্বস্তরের মানুষ। কত হাজার মানুষ মাইরা লাইছেন, এটি সব আপনি বলানো কমপ্লিট আছে। প্রধানমন্ত্রী কি করবো? প্রধানমন্ত্রীর বড়টা আমি, আমার নাম রাশিদা। বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে প্রতিবাদ জানাতে শুরু করে প্রবাসী বাংলাদেশিরা। দেশে আন্দোলন দমনে হাসিনা সরকারের নিপীড়নের প্রতিবাদে সমাবেশ করেন তারা। আমাদের ট্যাক্সের টাকার হাত খায়, আবার আমাদেরকে খুন করে, আমাদেরকে কথা বলতে দেয় না। আন্দোলনের সমর্থনে রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ। নিজ সামর্থ্যের মধ্যে পাশে দাঁড়ান ছাত্র জনতার।
রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ স্থানের দখল নেয় ছাত্র জনতা। আন্দোলনকারীদের বিভ্রান্ত করতে আটক ছাত্রনেতাদের দিয়ে সাজানো বিবৃতি দেওয়ার নীলনকশা করে ফ্যাসিস্ট সরকার, কিন্তু তাতেও দমন করা যায়নি প্রতিরোধ সংগ্রামে নেমে পড়া ছাত্র জনতাকে। আর আসাদ, মোহনা সংবাদ। রাজধানীর মিরপুরে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যুবদল কর্মী ইউসুফ নিহত হয় বলে উঠে এসেছে ডিবির তদন্তে। মূলত কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে 25 লাখ টাকা চুক্তিতে হত্যার উদ্দেশ্যে শুটার ভাড়া করা হয়। পরিকল্পনা অনুযায়ী হামলা হলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ। আহত হন আরও 2 জন। এ ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত সিএনজি হাফিজ এখনও পলাতক। এমদাদুল হক খানের প্রতিবেদন। আমার সঙ্গে উপস্থিত আছেন ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গেল 24 জুলাই রাতে কাফরুল থানা এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার টেন্ডার, ফুটপাত নিয়ন্ত্রণ, ডিশ ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটপাত দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, এটার সঙ্গে জড়িত আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটি স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। ডিবির দাবি, হত্যাকাণ্ডে অংশ নিতে মাগুরা থেকে 4 জন পেশাদার শুটার সহ মোট 11 জনকে ঢাকায় আনা হয়। ঘটনার দিন চঞ্চল নামে এক শুটারকে অস্ত্র সহ আটক করা হয়। পরে ধারাবাহিক অভিযানে সরাসরি জড়িত 4 শুটার সহ মোট 8 জনকে গ্রেপ্তার করে ডিবি। সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশেপাশে হইতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। সংবাদ সম্মেলনে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রশ্নে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, সন্ত্রাসী হিসাবেই দেখা হবে। কোনো পরিচয়, কোনো সন্ত্রাসী আসলে আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করব, কোনো রাজনৈতিক পরিচয় আমরা কোনো সঙ্গে বিবেচনা করব না। এদিকে রাজধানীর কদমতলী এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোট সহ 2 জনকে গ্রেপ্তারের তথ্য জানান ডিএমপির সিটিটিসি প্রধান শামসুল হক। গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম ডিএমপির কদমতলী থানাধীন পলাশপুর গ্যাস রোডের 5 নম্বর গলিতে অবস্থিত একটি ভাড়া বাসায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে হাতে নাতে জাল নোট প্রস্তুতের সঙ্গে জড়িত অবস্থায় 2 জনকে গ্রেফতার করা হয়। এ সময় 2024 সালের 5 আগস্টের পর কারাগার থেকে পলাতক উগ্রবাদীদের নজরদারিতে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের যে ডাটাবেস, এর মাধ্যমে কিন্তু আমরা মনিটরিং অব্যাহত রেখেছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। আমরা পরীক্ষার ফি উত্তোলনে অনিয়ম এবং বন্যার্তদের সাহায্যের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তোলাসহ বিভিন্ন পন্থায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের নামে। আওয়ামী সরকারের আমলে মন্ত্রী এমপিদের সঙ্গে ঘনিষ্ঠতার খাতিরে দাপটের সঙ্গেই চলতেন এই কর্মকর্তা। তবে এসব বিষয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ অভিযুক্ত রমিতা ইসলাম। আর বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। আলফাজ সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আওয়ামী শাসনামলে গাজীপুরের তৎকালীন এমপি সিমিন হোসেন রিমি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের। তখন থেকেই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। কাপাসিয়ায় পোস্টিং পেয়ে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। শিক্ষকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়ে সরকারিভাবে স্লিপ বরাদ্দের পরও নিয়মের তোয়াক্কা না করে কাপাসিয়া উপজেলার 179টি বিদ্যালয়ের প্রধানকে বাধ্য করে শিক্ষার্থীদের পরীক্ষার ফি উত্তোলন, 100 টাকা মূল্যের রেজিস্টার 500 টাকায় কিনতে বাধ্য করা, অফিসের অডিট, ডায়াবেটিস হাসপাতালে সহায়তা ও বন্যার্তদের সাহায্যের নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন রমিতা ইসলাম। প্রশ্নপত্রটা নিজ নিজ বিদ্যালয়ে করে তারপরে পরীক্ষা নিবে। সম্ভব না হলে পার্শ্ববর্তী স্কুলের সাথে সমন্বয় করে 2-3টা বিদ্যালয় একসাথে করে প্রশ্নপত্র প্রণয়ন করা যাবে, কিন্তু এখানে এটা মানা হয়নি আর কি। 2020 থেকে 26 পর্যন্ত পরীক্ষার ফি আর কখনো নেওয়া হয়নি, আমি দেখি নাই। তো এইবার হচ্ছে প্রথম প্রান্তিকে যে মূল্যায়ন, সেটা হচ্ছে আমাদের একটা পরিপত্র আসছে যে পরীক্ষার ফি নিতে হবে। আমরা পরীক্ষার ফি নিছি, সরকারি রুল অনুযায়ী আগে পরে নেওয়া হয় নাই, তো প্রথম প্রান্তিক মূল্যায়নে নেওয়া হয়েছে আর কি।
এটা উপজেলা ভিত্তিক সব স্কুলেই নেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের একই ড্রেস থাকার সরকারি নির্দেশনা থাকলেও কাপড় কোম্পানির কাছ থেকে উৎকোচ নিয়ে আলাদা ড্রেস বানাতে বাধ্য করার অভিযোগ রয়েছে শিক্ষা অফিসারের বিরুদ্ধে। আমি এবারই প্রথম পরীক্ষার ফিস দিছি 40 টাকা, পরীক্ষার ফি 40 টাকা ছিল, আর আগে কোনোদিনও পরীক্ষার ফি দেয় না। আমি এবারে ফিস দিয়েছি, আর কোনো ফিস দেওয়া হয়নি। এইসব দুর্নীতিতে সহায়তা করছেন কাপাসিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম ও লুৎফুন্নেসা। অভিযোগের বিষয়ে জানতে শিক্ষা অফিসে গিয়েও পাওয়া যায়নি অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামকেও। এমনকি তার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতেও নারাজ শিক্ষা অফিসের পিয়ন ও উচ্চমান সহকারী। যদিও কথায় কথায় স্বীকার করলেন রমিতা ইসলামের দুর্নীতির বিষয়ে জানেন তারা। তবে মুঠোফোনের আলাপচারিতায় এইসব অভিযোগ মিথ্যা দাবি করেন রমিতা ইসলাম। খোঁজ খবর নিয়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। আমাদের প্রাথমিক শিক্ষা অফিসার সম্পর্কে আপনার মাধ্যমে আমি জানতে পারলাম বিষয়গুলো। আমি এই বিষয়গুলো আরো খতিয়ে দেখবো, খতিয়ে দেখে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো অবগত করব। এইসব অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ ভুঁইয়া। এটা উপজেলা পর্যায়ের বরাদ্দ আছে প্রতি স্কুলে মানে 4000 টাকা করে। এটা গত জুন মাসের আগে এটা দেওয়া হয়েছে, মানে আগেই এটা ওই ঢাকা থেকে সরাসরি বরাদ্দ হয়ে আসে। তাই তো আমি এটা দেখবো না, এটা সবাই পাওয়ার কথা, এগুলি কোনো মিস হয় না, এগুলি সবসময় যার যেটা বরাদ্দ আছে সে সেটা পাই, এটা কম বলছে। তবে আমি দেখবো। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসিও। এইদিকে শিক্ষার মান উন্নয়নের স্বার্থে এইসব দুর্নীতি ঠেকাতে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনার দাবি শিক্ষা অনুরাগী ও সচেতন মহলের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাজধানীর মিরপুর 13 নম্বরের বিজয় রাকিন সিটিতে সোসাইটির আওতাধীন ভবনগুলোতে সেবা কার্যক্রম বন্ধ ও নিরাপত্তা প্রহরী প্রত্যাহার করেছে রাকিন কর্তৃপক্ষ। তাই বাসিন্দাদের নাগরিক সেবা নিশ্চিতে বিজয় রাকিন সিটি অ্যাপার্টমেন্ট ওনার্স কোঅপারেটিভ সোসাইটির তত্ত্বাবধানে এখন থেকে সেবা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সোসাইটির পক্ষ থেকে। আব্দুল বারী বলেন, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বিদ্যুৎ ও পানির বিলও কর্তৃপক্ষ পরিশোধ না করায় রাকিন কর্তৃপক্ষকে আর কোনো ধরনের সার্ভিস চার্জ প্রদান করবে না সোসাইটি। আমরা গত রাত থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে সার্ভিস চার্জ আমরাই গ্রহণ করব এবং সার্ভিস টোটাল সার্ভিস এই 870টা ফ্ল্যাটের সার্ভিস আমরা নিজেরাই দেব। এখনও সুযোগ আছে, আমরা বিশ্বাস করি যে এখানে যে সার্ভিস প্রোভাইডার হিসাবে এসকেএস আছে বা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের যেসব সিকিউরিটি বা যে সব আছে যদি মনে করেন যে না আমাদের এখানেও আপনারা এটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা সাধুবাদ জানাবো। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন বিমান হামলা বন্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের এই বিরতিকে এখনই স্থায়ী যুদ্ধ বিরতি হিসেবে দেখছে না তেহরান। এদিকে সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার কমে যাওয়ার খবরকে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিমান হামলা বন্ধ থাকায় আপাতত পাল্টা সামরিক অভিযান স্থগিত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন মিত্র দেশ এবং সেখানকার ঘাঁটিতেও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, অতীতের আলোচনায় যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে। তবে বর্তমানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শনি ও রবিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। আবার যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে থাকা প্রতিবেশী দেশগুলোতেও ইরান কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি।
এদিকে ইরানের সঙ্গে চলমান এই সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার কমে এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনের তুলনায় তাদের অস্ত্রের মজুত বেশি সুরক্ষিত। উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ার এই ঘোষণার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। একদিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ৫%। রয়টার্স জানিয়েছে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৫.৭৭% কমে নেমে এসেছে $৯১.২০ প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে গুলিতে 2 জন নিহত ও কমপক্ষে 5 জন আহত হয়েছে। সিয়াটল অগ্নি নির্বাপন বিভাগের বরাতে বিসিবি এ খবর জানিয়েছে। হামলায় বেশ কয়েকজন বন্দুকধারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। 2 ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে 2 বছর বয়সী এক শিশুও রয়েছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া 56 বছর বয়সী এক নারীর অবস্থাও গুরুতর। এবার খেলার খবর। 23তম কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের বক্সার রাকিব হোসেন। পুরুষদের 55 কেজি ব্যান্টামওয়েট বিভাগে ব্যাক টু ব্যাক জয় তুলে নিয়ে তিনি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করেন। মঙ্গলবার শেষ 8-এর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে অস্ট্রেলিয়ার বক্সার জে ডিকসনের মুখোমুখি হবেন রাকিব। এই ম্যাচে জয়লাভ করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি গেমসে বাংলাদেশের পক্ষে অন্তত একটি ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হবে রাকিবের। বিশ্বকাপ ফাইনালের হারের 7 দিন পর নীরবতা ভেঙে আবেগঘন খোলা চিঠি দিয়েছেন আর্জেন্টাইন দলের কোচ লিওনেল স্কালোনি। ইনস্টাগ্রামে প্রকাশিত বার্তায় স্কালোনি আরেকটি শিরোপা এনে দিতে না পারায় দেশের আপামর জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি উল্লেখ করেন, গত এক সপ্তাহে দুঃখ, আনন্দ, অশ্রু ও স্বস্তির এক অদ্ভুত মিশ্রণের মধ্য দিয়ে গেছেন। টুর্নামেন্ট জুড়ে তীব্র সমালোচনা সত্ত্বেও খেলোয়াড়দের শতভাগ উজাড় করে লড়াই করার মানসিকতাকেই তিনি ট্রফির চেয়ে বড় অর্জন বলে আখ্যা দেন। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশ পরিচালনায় গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের কেউ ফৌজদারি অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কাল স্পিকার ইসি বৈঠক, তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত হবে রূপরেখা। সংবিধান অনুযায়ী নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। শাপলা চত্বর হত্যাযজ্ঞে হাসিনা, আজিজ, বেনজির সহ আসামি 41 হেভিওয়েট। পরবর্তী শুনানি 16 আগস্ট। পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা। এবং আগামী সপ্তাহে সহনীয় হবে গ্যাস সংকট, জানালেন প্রতিমন্ত্রী। চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের প্রত্যাশা অর্থমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.in। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। আপনার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।